নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি অপরূপা। চোখ রাখবো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে আমরা আলোচনা পর্বেও আসবো। টাটাকে সিঙ্গুরের জমির ক্ষতিপূরণ মেটাতে ট্রাইব্যুনালের নির্দেশ মানবে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের শিল্প দপ্তরের সচিব বন্দনা যাদব মুম্বাইতে টাটা গোষ্ঠীর সদর দপ্তরে গিয়ে সরকারের এই অবস্থানের কথা জানিয়ে এসেছেন। কর্তৃপক্ষ সম্মত হলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায় সরকারি আধিকারিকদের নিয়ে মুম্বাইতে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলেও জানিয়ে দেওয়া হয়েছে। ফলত সিঙ্গুর নিয়ে একটা আশার আলো দেখছে রাজ্যের মানুষ। আর এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। আবারও উঠে এলো সিঙ্গুর। টাটাকে জমির ক্ষতিপূরণ মেটাতে ট্রাইব্যুনালের নির্দেশ মানবে রাজ্য, এমন আশ্বাসের কথা জানানো হয়েছে টাটা গোষ্ঠীকে। কি মনে হচ্ছে, টাটা কি রাজ্যে ফেরত আসতে চলেছে? একদম যেটা বিষয় যে টাটা আবারও ফিরতে চলেছে, একটা আশার আলো দেখা যাচ্ছে। নতুন রাজ্য সরকার বিজেপি যে ক্ষমতায় এসেছে এ রাজ্যে, তো সেখানে প্রথম থেকে একটা সদর্থক ভূমিকা ছিল। আমরা যদি নির্বাচনের আগে দেখি, তখন থেকেই কিন্তু টাটাদের সিঙ্গুরে ফেরানোর যে একটা বার্তা কিন্তু দিয়ে আসছিল। তখন জানা যায়নি যে তৃণমূল সরকার চলে যাবে, নতুন বিজেপি সরকার আসবে। যদিও বিজেপি বলছে সেটা বিজেপি সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার, নতুন পশ্চিমবঙ্গ সরকার। তো সত্যি নতুন পশ্চিমবঙ্গ সরকারের এখনো পর্যন্ত প্রায় 2.5 মাসের বেশি হতে চললো। তাতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে 13 সপ্তাহ একটা সরকার, কিন্তু তার যে সদর্থক ভূমিকা, বিভিন্ন শিল্পপতিদের যে উৎসাহ, শুধু এটা নয়, মানে শুধু বাংলার যে সমস্ত শিল্পপতি যারা মুখ ফিরিয়ে অন্য রাজ্যে হয়তো বড় বড় প্রকল্প তৈরি করেছিলেন, কিন্তু গত 50 বছরে এ রাজ্যে একের পর এক শিল্প তারা তুলে নিয়ে গিয়ে অন্য রাজ্যে গেছেন, তারা কিন্তু আজকে আবারও এই রাজ্যে ফেরার জন্য কোথাও একটা উৎসাহিত হচ্ছেন বা উৎসাহ প্রকাশ করছেন। সেই জায়গা থেকে আরো বড় বিষয়, যেটা মিৎসুবিশির মতো কোম্পানি, যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোম্পানি, তারাও কিন্তু এই পশ্চিমবঙ্গে ভারতে যে বিনিয়োগ করার কথা, সেটা তারা পশ্চিমবঙ্গকেই তারা চুজ করেছে। তো এই জায়গাটা থেকে এটা একটা বড় আশার আলো। আর এই রাজ্যে বিশেষ করে বাম জমানায় এবং তৃণমূল কংগ্রেসের জমানা 15 বছর, টাটাদের চলে যাওয়াটা এই রাজ্যের শিল্পের প্রতি, যে শিল্পপতিদের যে বিমুখতা ছিল, সেটা যদি আবারও ফিরিয়ে আনা যায়, টাটাদের ফিরিয়ে আনা যায়, সেখানে কিন্তু একটা বড় সাফল্য বলা যায় এই রাজ্যের। আর এই রাজ্যে সব থেকে বড় যেটা দরকার, সেটা হচ্ছে ভারী শিল্প। প্রচুর শিল্প হয়তো আমাদের এখানে আসছে, অনুসারী শিল্প। একটা ভারী শিল্প হলে তার পাশাপাশি অ্যানসিলিয়ারি যেগুলোকে বলা হচ্ছে, একটা বড় ভারী শিল্প হলে তার প্রচুর ছোট ছোট শিল্প গড়ে ওঠে। তেমনই এই অ্যানসিলিয়ারি কারখানাগুলো গড়ে উঠতো আজকে যদি টাটা, যদি সিঙ্গুরে হতো, হয়তো আজকে পশ্চিমবঙ্গের ভোলটা বদলে যেত। সেই জায়গা থেকে যেটা দেখা গেছে যে টাটা এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই সিঙ্গুরের কৃষি জীবন বাবদ যে টাকা, প্রচুর টাকা পায়। প্রায় 2023 অক্টোবরে 3 সদস্যের যে ট্রাইব্যুনাল, সেখানে ক্ষতিপূরণ হিসেবে টাটা মোটরসকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল, যেখানে সেখানে 765,78,00,00,000 টাকা নির্দেশ দেওয়া ছিল রাজ্যকে। এবং 2016 পয়লা সেপ্টেম্বর থেকে টাকা না মেটানো পর্যন্ত 11% হারে সুদ দিতে হবে শিল্পোন্নয়ন নিগমকে। এছাড়া নিগমকে আরো 1 কোটি টাকা মামলার আইনি খরচ হিসেবেও মেটানোর নির্দেশ দিয়েছে। এর আগে যে সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, আলোচনার মাধ্যমে নিষ্পত্তির পথে না গিয়ে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে অ্যাপিল পিটিশন করে। বিচারপতি অনিরুদ্ধ রায়ের সিঙ্গেল বেঞ্চ সেই ট্রাইব্যুনালের উপর 8 সপ্তাহে স্থগিতাদেশ দিয়েছিল। তো এই সব ঘটনা ঘটার পরে, যাই হোক, এই আইনি জটিলতার মধ্যে দিয়েই কিন্তু গত মে মাসে রাজ্যে পালাবদল হয় এবং নতুন সরকার পুরো বিষয়টি নিষ্পত্তি করার জন্য উদ্যোগী হয়। সেটা কিন্তু আলোচনার মাধ্যমে, অর্থাৎ আইন আদালত করে কিছু হবে না, আলোচনা করেই এই বিষয়টা মেটাতে হবে। তাই কলকাতা হাইকোর্টকে টাটা গোষ্ঠীকে যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং মামলা বিষয় আলোচনা যাতে আলোচনার মাধ্যমেই হয়, সেই জন্য মুম্বাইতে সরকারের এক প্রতিনিধি দল গিয়েছিল। সেই আলোচনা সদর্থক হয়েছে। চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে সেই ক্ষতিপূরণের টাকা বা কোথাও একটা সমঝোতা করে আবারও, টাটার তো প্রচুর
কারখানা সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে। তো সেই কারখানা যাতে আবার হয় সিঙ্গুর হোক বা পশ্চিমবঙ্গের কোথাও যেন তারা টাটা আবার ফিরে আসে, হুম। সেই চেষ্টা করা হচ্ছে। আশা করছি যে আশা করা হচ্ছে শিল্পমহল তো বটেই, শিল্পমন্ত্রী তো বটেই, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিন সরকার, তারাও কিন্তু চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গে যে শিল্পে খরা, সেই খরা কাটানোর উদ্যোগ নিতে হবে। আর সেটা কিন্তু টাটাকে ফিরিয়ে এই উদ্যোগ নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। হ্যাঁ, এখানেই একেবারে এখানেই দাদা যে বিষয় আপনি উল্লেখ করলেন যে মাঝারি এবং যে ক্ষুদ্র শিল্প সেই প্রসঙ্গ আপনি যে টানলেন, এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিকল্পনা যেটা রয়েছে সামনে সেটাতেও কিন্তু এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের খোঁজ কিন্তু উঠে এসেছে। প্রাকৃতিক উৎস এবং আঞ্চলিক শিল্পের দক্ষতার মধ্যে অর্থনীতির প্রকৃত বুনিয়াদ এই বাস্তবতা বোধ হয়তো উপলব্ধি করতে পেরেছেন রাজ্যের নয়া সরকার। আর সেজন্যই দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে রাজ্যকে পুনরায় দেশের শীর্ষ আর্থিক ও শিল্প মানচিত্রে ফিরিয়ে আনতে এবার বস্ত্র শিল্পকে অন্যতম গ্রোথ ইঞ্জিন হিসেবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি প্রশ্নে আসবো, তার আগে একবার শুনে নেব শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই বিষয়ে। ये जो हमारा सक्सेस बिजनेसमैन है कलकत्ता नगर का और आसपास का, ये सब ट्रू पेट्रियोटिक पीपुल है, राष्ट्रवादी पीपुल है। देश को निर्माण में और बंगाल का जो बुरा हालत बना दिया पिछले 50 साल में, इससे बंगाल को फिर निकाल के अच्छा तरीके से ले जाने के लिए आप लोग का जो कोशिश है, इसको मैं फिर एक बार वंदन करता हूं, धन्यवाद देता हूं। देखिए, पश्चिम बंगाल में बेरोजगारी बहुत है, यहाँ ह्यूमन रिसोर्स बहुत तगड़ा है, एजुकेशन बहुत अच्छा है, कारीगर बहुत स्ट्रांग कारीगर है। ये लोग को ठीक तरीके से सरकार, बिजनेसमैन और जो व्यवस्था है उनके अंदर एक साथ हम काम करेगा तो हमारी प्रदेश का जो हालत है वो भी सुधर जाएगा। আমরা 2026-এর ভোটের প্রচারে প্রধানমন্ত্রী এ রাজ্যে এসে যে বলেছিলেন সেটা কিন্তু শুনেছিলাম, যেখানে তিনি ভারী শিল্পের সম্ভাবনাকে সচেতনভাবে সরিয়ে রেখে গ্রামীণ এবং আঞ্চলিক শিল্পের উপর জোর দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এদিনের কথায় তারই প্রতিফলন মিলেছে। কিসের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী রাজ্যের শিল্প বিকাশের ক্ষেত্রে বস্ত্র শিল্পকে গ্রোথ ইঞ্জিন বলছেন? দাদার কাছে আসবো এই প্রশ্ন নিয়ে। হ্যাঁ, এই রাজ্যের ক্ষেত্রে আরেকটা বিষয়, যেটা এই ভারী শিল্পের কথা যখন বলছিলাম, টাটাটা যেমন একদিকে তেমন অন্যদিকে আমরা যদি দেখি, এই সিঙ্গুরে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে নির্বাচনী জনসভা, তখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচনী জনসভা বলা যায় দ্বিতীয় বা তৃতীয় একটা করেছিলেন, সম্ভবত জানুয়ারি মাসের দিকে, মানে বছরের প্রথম দিকে তিনি সিঙ্গুরে এসেছিলেন। সে তো সিঙ্গুরে সেখানে এসে অনেকেরই একটা আশা ছিল, হয়তো সে সিঙ্গুরে টাটাদের প্রকল্পকে ফেরানোর কথা বলবেন, নানান রকম কথা হয়েছিল যে সিঙ্গুরে হয়তো নতুন কোনো প্রজেক্ট হবে, অন্য কোনো কোম্পানি আসবে, এটা এর কথা বলেছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেটা বলেনি। তখন কিন্তু প্রধানমন্ত্রী বারবার করে কয়েকটা উদাহরণ দিয়েছিলেন, তার মধ্যে একটা হচ্ছে বস্ত্র, যেমন ধনিয়াকালীর শাড়ির কথা বলেছিলেন, এই হুগলির কথা, যেখানে হাফ তৈরি করা যেতে পারে, বা আলু সবজি, মানে যেটা হয় যে হুগলি জেলার আলু খুব বিখ্যাত, তো সেইখানে ওখানে প্রচুর সবজি হয়, 3 ফসলি জমি, যেটা নিয়ে এই টাটাদের চলে যাওয়া, টাটাদের জমি নিয়ে বিতর্ক কেন হয়েছিল, 3 ফসলি জমি কিছু মানুষ দিতে চাননি। তো সেই জায়গাটা থেকে তখন কিন্তু প্রধানমন্ত্রী একটা আশ্বাস দিয়েছিলেন যে এখানে বেশ কিছু এইরকম হাব তৈরি করা যায়, এবং যে হাবের মাধ্যমে এইটাকে একটা ছোট ছোট শিল্প কিন্তু সেটা সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে দেওয়া যায়। তো এই কথাগুলো তিনি বলেছিলেন, এবং তিনি ধান চাষিদের কথাও কিন্তু বলেছিলেন। এবং এইখানটাতেই তখন বিরোধীরা একটা কথা বলেছিল, কই সিঙ্গুর নিয়ে কিছু বললো না, কোথায় ডানলপ নিয়ে কিছু বললো না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাই বলেছেন যে 10,000 টাকা করে ভাতা দিচ্ছেন শ্রমিকদের, ডানলপের শ্রমিকদের, কিন্তু ভাতায় যদি সব কিছু হতো তাহলে তো হয়েই যেত। তো সেই জায়গাটা থেকে সম্ভাবনাময় জায়গা কোথায় কোথায় প্রধানমন্ত্রী কিন্তু বলে গেছিলেন। এই যে বস্ত্র শিল্প পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটা অন্যতম বড় শিল্প, এটা অস্বীকার করার জায়গা নেই। আমরা যদি দেখি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে কিন্তু এই যে বস্ত্র শিল্পের উপর নির্ভর করেই
বাংলাদেশ কিন্তু একটা জায়গাতে পৌঁছে গেছিল, অর্থনীতিতে সমৃদ্ধ হয়েছিল। তো আমাদের এই পশ্চিমবঙ্গ কিন্তু ঠিক তাই, যে আমরা কিন্তু যদি এই বস্ত্র শিল্পকে আরো উন্নতভাবে সেটাকে করা যায়, শিল্প দিকে নজর দেওয়া যায়, তাহলে কিন্তু এ রাজ্যের একটা বিরাট সম্ভাবনা আছে এবং রয়েছেও। আমরা যদি দেখি মেটিয়া ব্রিজ, দক্ষিণ 24 পরগনা প্রত্যন্ত জায়গা, মানে অনেকগুলো জায়গা আছে যেখানে ছোট ছোট জায়গা বস্ত্র তৈরি হয়। যেমন আমি যদি বলি যে আক্রার চট্টা মহেশতলার যে জায়গাটা, সেইখানে হচ্ছে জিন্সের প্যান্ট, মানে এশিয়ার মধ্যে অন্যতম জায়গা যেখানে জিন্সের প্যান্ট তৈরি হয়, মানে জিন্সের যে প্যান্টগুলো, হ্যাঁ, এবং সেখানে নানান রকম জিন্স, এটা হচ্ছে এশিয়ার মধ্যে অন্যতম ছিল, কিন্তু কোথাও আজকে ধীরে ধীরে সেটা ধুঁকছে, সেটাকে তুলে আনার চেষ্টা করি। মেটিয়া বুরুজ, আমরা যদি দেখি এই মেটিয়া বুরুজে কাপড়ের যে মানে মার্কেট, বিরাট মার্কেট একটা, এবং এখান থেকে বেশ কিছু জায়গায় দক্ষিণ 24 পরগনায় ক্যানিং থেকে শুরু করে ওপারে সুন্দরবন, প্রচুর মানুষ তারা ওস্তাগারের কাজ করেন, হ্যাঁ, যারা এখান থেকে মেশিন নিয়ে গিয়ে তারা বাড়িতে বাড়িতে কাজ করছেন। তো এই যে বস্ত্র শিল্পের একটা বিরাট সম্ভাবনায় পশ্চিমবঙ্গে রয়েছে, এটা অস্বীকার করা যায় না। যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে একদম বলেছেন যে আমাদের এই 50 বছরে রাজ্যকে যে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু আজকে সেই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। শুধু এই যে আগে সুরাত থেকে কিন্তু প্রচুর কাঁচামাল আমদানি করা হতো, অর্থাৎ বস্ত্র যে কাঁচামাল কাপড় আসতো, সুরাতে প্রচুর কাপড়ের মিল রয়েছে, আমাদের এখানেও ছিল, সেগুলো ধীরে ধীরে বন্ধ হতে চলেছে। বা যদি আমরা দেখি যে আমি ধনিয়াখালীর কথা বলছিলাম, আমরা যদি নদিয়ায় রানাঘাট এই সব দিকে যাই, সেখানে তাঁতের কাপড় বিখ্যাত, বা গামছা, হ্যাঁ, বা উত্তর দিনাজপুরে যদি যাই, মানে এইরকম আমাদের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে কিন্তু এই বিভিন্ন বস্ত্রের উপর কিন্তু আমাদের রয়েছে। যে শান্তিপুরের কথা বলছে, শান্তিপুর ফুলিয়া, এখানে তাঁতের, হ্যাঁ, তো এইগুলোই বলছিলাম। কিন্তু তার জন্য আমাদের প্রয়োজন ছিল বস্ত্র সুরাত থেকে আনা। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু সুরাত গুজরাট কানেক্টেড, তাই সেটা হচ্ছে বাইরে, মানে ভারত, যেন সেটা গুজরাট হচ্ছে অন্য একটা দেশ, এরকম ভাবতেন আর কি। পশ্চিমবঙ্গ একটা যেমন অন্য দেশ, হ্যাঁ, এবং গুজরাটও অন্য দেশ, অর্থাৎ তিনি ভাবতে পারতেন না যে এই পশ্চিমবঙ্গ যেমন একটা রাজ্য, তেমনই তা গুজরাট একটা রাজ্য যেখান থেকে বস্ত্র আমদানি করে পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব, কিন্তু সেটা তারা ভাবতেন না। তো এই বিষয়গুলোই যে এতদিন দেখা হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু এই যে শিল্পের যে দরজাগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে। একদিকে টাটাদের, অন্যদিকে বস্ত্র কারখানা। তারপরে আমরা যদি এই যে টুডিদের কিছুদিন আগে যে 6,000 কোটি টাকার একটা প্রকল্প, তার আগে 15,000 কোটি, টোটাল 21,000 কোটি প্রকল্পের শিলান্যাস হয়ে গেল, কি বলে, লৌহ ইস্পাত যেটা, তো সান স্টিলের যেটা। তো এরকম যদি দেখা যায় আগামী দিনে কিন্তু একের পর এক প্রকল্প তো আছে, সেই সঙ্গে যে আমি বললাম যে এই মিৎসুবিশির যে কারখানাটা সম্প্রতি, মানে তারা যে আগ্রহ প্রকাশ করেছে এবং তারা কোথায় করতে চায়, এটা সম্ভবত আর কয়েকটা দিন, 15ই আগস্টের পরে এই রাজ্যের যে শিল্প নীতি বা জমি নিয়ে যে নীতি, হ্যাঁ, সেই মানে শিল্পের জন্য জমির যে প্রয়োজন এবং সেই জমি সরকার কিভাবে দেবে, এ রাজ্যের বহুদিন এই জমি একদিকে বামেরা, তারপরে তৃণমূল কংগ্রেস, কেউ এই জমির নীতি নিয়ে ভাবেনি। নতুনভাবে শিল্পনীতি, জমি নীতি, এটা নিয়ে ভাবা হচ্ছে এবং তার যে খসড়া তালিকা হয়ে গেছে, হয়তো আর 15ই আগস্টের পরে সেগুলো সব প্রকাশ হয়ে যাবে। এবং আশা করছি দুর্গাপুজোর মধ্যেই বা ডিসেম্বরের মধ্যে, এই বছরের শেষের মধ্যেই পশ্চিমবঙ্গ একটা বড় কোনো আশার আলো দেখতে পারবে শিল্পে, এবং সেটা হয়তো ভারী শিল্পেই হতে চলেছে। অপরূপ। একেবারে দাদা, এখানে যেমনটা আপনি বললেন যে শিল্প নীতি, এই শব্দটার ব্যবহার করলেন, এই শিল্প নীতির কথা বলতে গিয়ে যেমনটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বস্ত্র বিপণীতে সেক্ষেত্রে গুজরাট থেকে আমদানি করতে হবে বলে সেই জায়গাকেও তিনি প্রাধান্য দেননি। তো এই যে শিল্পনীতির তো একটা দূরদর্শী থাকে, সেখানে পূর্বতন সরকারের শিল্পনীতিকে কার্যত অদূরদর্শী বলে কটাক্ষ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন, রাজ্যের শিল্পোন্নয়নের ক্ষেত্রে তাহলে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি রুট ম্যাপ নিয়ে এগোতে চাইছেন? আমি বললাম যে 15ই আগস্টের পরে এ রাজ্যে নতুন শিল্প নীতি ঘোষিত হবে। শিল্পমন্ত্রী তাপস রায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, এবং যতগুলো আমাদের চেম্বার অফ কমার্স যেগুলো আছে, অর্থাৎ যে সমস্ত শিল্পপতিদের নানান যে বাণিজ্যিক সংস্থাগুলো রয়েছে তাদের আর কি,
কমার্শিয়াল ইন্ডাস্ট্রি যেগুলো ব্যবসায়িক যে সংগঠন যেগুলো রয়েছে, বাণিজ্যিক সংগঠন যেগুলো রয়েছে, প্রত্যেকের সাথে আলাদা আলাদা মিটিং হয়েছে এবং সেখানে একটাই কথা বলা হয়েছে যে প্রত্যেকের থেকে আপনারা প্রপোজাল দিন, কোনটা ভালো, অন্য স্টেট কি করছে সেটা দেখে আমরা আমাদের রাজ্যে নতুন শিল্পনীতি ঘোষণা করব। এবং প্রচুর জমা করেছে ইতিমধ্যেই। সম্প্রতি আমি নিজে শিল্পমন্ত্রীর কাছে গেছিলাম, তো সেখানে দেখেছিলাম যে তিনি কত সহানুভূতির সঙ্গে যে সমস্ত শিল্পপতিরা এখানে আসছেন তাদের কথা তিনি নিজের চেম্বারে বসে শুনছেন এবং প্রত্যেক কটা জিনিস তিনি নোট করছেন, তার সচিবকে বলছেন নোট করে রাখুন, এইগুলো আমাদের আর কি কাজে লাগবে এবং এখান থেকেই আমরা আমাদের আগামী দিনের দিশা পশ্চিমবঙ্গের মানুষকে দেখাবো। একটা খসড়া মোটামুটি তৈরি করার কথা হয়েছিল এবং সেটা কাজ চলছে। আশা করছি হয়তো স্বাধীনতা দিবসের যে 15ই আগস্টের পরেই হয়তো এই রাজ্যে নতুন শিল্পনীতি ঘোষিত হবে এবং তা কিন্তু প্রায় চূড়ান্ত। এবং সেই শিল্পনীতি ঘোষিত হলেই আমরা মনে করি যে এই পশ্চিমবঙ্গে নয়া শিল্পের দিশা দেখতে পারবে। একদম। একেবারে শেষ প্রশ্নে আসবো দাদা, আমরা লক্ষ্য করলাম বর্তমানে যে কলকাতার এবং পার্শ্ববর্তী অঞ্চলের ব্যবসায়ী এবং শিল্পপতিদের প্রকৃত দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী বলে সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তাহলে এটা কি রাষ্ট্রবাদী সরকারের রাষ্ট্রবাদী শিল্পের স্লোগান, নাকি প্রকৃত বাস্তবতা মেনে নিয়ে শিল্প ভাবনাকে চালিত করার একটা প্রয়াস? কি বলবো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকে কিন্তু একটা জিনিসে জোর দিয়েছিল, সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া। অর্থাৎ আমরা আমাদের দেশীয় জিনিস, আমাদের দক্ষতায়, আমাদের বিজ্ঞান চেতনায়, আমাদের উদ্ভাবনী শক্তি, এটা দিয়ে আমরা আমাদের জিনিস তৈরি করব। যার জন্য আজকে যখন অপারেশন সিন্দুর হলো, সেখানে কিন্তু আমাদের দেশীয় যে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে কিন্তু আমাদের শত্রু দেশ পাকিস্তানকে আমরা পরাজিত করেছি, বা পাকিস্তানকে যে অ্যাটাক হয়েছে, মানে 3 ঘন্টাতে পাকিস্তান কেঁপেছিল, বেশিরভাগটা ছিল আমাদের দেশীয় অস্ত্র। এবং সেই অস্ত্র কিন্তু আজকে বিদেশে মানে অন্যান্য দেশ কিন্তু আমাদের থেকে কিনতে আসছে, আমরা অর্ডার পাচ্ছি। আমরা বিদেশ থেকে কিনতাম, এখন আমরা অস্ত্র বিক্রি করছি। তো তেমনি আমরা যাতে শিল্পে স্বয়ংবর হয়ে উঠি, তা যে কোনো জিনিস আমাদের তৈরি হবে ইন্ডিয়ান, মেক ইন ইন্ডিয়া। যেমন আমরা লেখি না মেড ইন চায়না, মেড ইন হংকং, হ্যাঁ, মেড ইন সিঙ্গাপুর, এটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া। আমাদের ব্র্যান্ড আমরাই তৈরি করব। তাই ওই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, এটা একদম খুব খাঁটি কথা বলেছেন যে প্রত্যেকে রাষ্ট্রবাদী, তারা চেয়েছিলেন যে রাষ্ট্রবাদী সরকার হোক। আর যারা শিল্পপতি তারাও প্রত্যেকে রাষ্ট্রকে দেশ যদি না এগোই তাহলে আমরা কি করে, আমরাই তো দেশকে এগিয়ে নিয়ে যাব, এই কথাটাই বলতে চেয়েছেন। আর আশা করি যে মেক ইন ইন্ডিয়া যে স্বপ্ন, আমরা কিন্তু সেটা এই বাংলাতেও কিন্তু আমরা সফল করতে পারব। একদম। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে, এবং এক্ষেত্রে যে সিঙ্গুর আন্দোলন একটা সময় তোলপাড় ফেলে দিয়েছিল, সেই সিঙ্গুর পরবর্তীতে দেখেছে একেবারে না তো তারা ফসল ফলাতে পেরেছেন সেখানে, না তো শিল্পে কোনো উন্নয়ন আসতে পেরেছে সেখানে। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন কিন্তু থেকে গেছে, তাহলে সিঙ্গুরের আগামী ভবিষ্যৎ কি? আর সেই ভবিষ্যতের কিন্তু এবার সরকার পরিবর্তনের পর একটা আশা মানুষের মনে ছিল, সেই আশায় কি তবে বাস্তবতার রূপ পেতে চলেছে? সেই বিষয় নিয়ে কিন্তু একগুচ্ছ প্রশ্ন ছিল। কিন্তু বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের যে কথা এবং তাদের যে প্রয়াস, শিল্পমন্ত্রী তার যে ভাবনা, সেই সামগ্রিক বিষয় কিন্তু কোথাও গিয়ে এই স্বপ্নকে হয়তো বাস্তব রূপ দিতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।